যদি আজকে যাবজ্জীবন জেলও হয়, তার যদি 3 ভাগের 1 ভাগ খেটে যায়, তাহলে কিন্তু আজকে জুডিশিয়াল ডিপার্টমেন্টে জুডিশিয়ালিকে আজকে কিন্তু ওখান থেকে ওকে রিলিজ করা কিন্তু স্কোপ দিয়ে দিয়েছে। তাহলে আমরা চেঁচাচ্ছি কেন? এখন আমি আপনাকে আরেকটা কথা বলছি, আচ্ছা আদৌ আদৌ আমি আপনাকে বলছি যে সিবিআই তো অনেক বেশি আধুনিক প্রযুক্তি ছিল। আপনি বলুন তো, ফেসিয়াল রিকগনিশন কি বলছি, এটা হচ্ছে গিয়ে সৈফ আলী খানকে যে আজকে হত্যা বা মারলো গুলি চাকুটা, আপনি দেখুন কি সুন্দর আজকে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে তার মোটরসাইকেল থ্রু করে ফেসটা পর্যন্ত বের করে তাকে ডিটেক্ট করে অ্যারেস্ট করে দিয়েছে। আমার এখানে সঞ্জয় যখন নাকি পলিগ্রাফি টেস্ট হয়, আপনি জানেন পলিগ্রাফি টেস্টের কারণটা কি, এবং সেই সময় সে বলল যে আমি যখন 9 তারিখ 3:30টার সময় যাচ্ছি তখন গিয়ে দেখছি ডেড বডি পড়ে আছে। তাহলে আপনি আমাকে বলুন যে তাহলে ডেড বডি যদি পড়ে থাকে, এটা যদি পলিগ্রাফি টেস্ট বলে থাকে, তাহলে তার কথাটা এবং এই যে বারবার সে বক্তব্যটা বলছে ওখানে যে আমাকে বলতে দিন, এই করিনি, আরো অনেকে আছে, তার তো অনেক স্কোপ ছিল প্রথম থেকে বলার জন্য, কিন্তু সে বলেনি, তা বরং বলেছে আমি করেছি, আমাকে ফাঁসি দেওয়া হোক। তাহলে কি কারো ইনস্টিগেশনে বলা হয়েছিল? কিন্তু প্রশ্ন হচ্ছে যে তদন্তটা সিবিআই যেটা করেছে, আমি বলেনি কখনো যে অনেকে জড়িত, সিবিআই তো প্রমাণই পাচ্ছে না, সিবিআই তো কোনো সেটাই আমি বলছি আপনাকে, শুনুন অত্যাধুনিক পদ্ধতিতেই তো সিবিআই তদন্ত করেছে বলে আমরা জেনেছি। একেবারে আমি প্রচন্ড অসহত, কারণ সিবিআই যেভাবে তদন্ত করেছে আমি আপনাকে দেখাতে পারি। তারা বারবার বলেছে যে কিভাবে এভিডেন্স টেম্পটেড করা হয়েছে, আবার বলেছে এখানে রয়েছে যে সিসিটিভিতে ডেটা নষ্ট সমস্ত আমাদের কাছে রয়েছে। তাহলে ইফ ইট ইজ ফ্যাক্ট, তুমি 4 জনকে আজকে সিসিটিভিতে দেখছো যাতায়াত করছে, একজনকে তুমি আইডেন্টিফাই করলো, বাকি 3 জনকে তুমি পর্যন্ত এখন আনতেও পারলে না, ডিএনএ টেস্টও করতে পারলে না। ইজ ইট দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন বাই দ্য সিবিআই অফিসার এন্ড আদার্স? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সাধারণ মানুষের সাথে আমিও কিন্তু সোচ্চার হচ্ছি যে সিবিআই, আপনি জানেন যে প্রাইমা ফেসি চার্জশিট কথাটার অর্থ হচ্ছে প্রারম্ভিক শর্তে আমি মনে করেছি, এরপরে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ রয়েছে। এরপরেও কিন্তু আজকে সঞ্জয়কে আজকে কিন্তু অর্ডার নিয়ে তাকে ইন্টারোগেশন করার স্কোপ রয়েছে, কিন্তু আমি মনে করে থাকি স্টিল নাও এখন পর্যন্ত যেভাবে নাকি সিবিআই আজকে দাঁড় করিয়েছে, তাতে কিন্তু আই এম ওভারওয়েলমড উইথ গ্রিফ। আমি কিন্তু শোকে শোকাভিভূত, কারণ একা সঞ্জয়ের পক্ষে এইভাবে কিন্তু তাকে খুন এবং রেপ করা সম্ভব নয়। শেষ করছি একটা কথা বলে, যে আজকে প্লেস অফ অকারেন্সটা পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। আজকে আপনি আমাকে বলুন 10 তারিখে যে আজকে যেখানে নাকি আজকে হাত ধোয়ার জায়গাটা বেসিনটা, সেই বেসিনটা পর্যন্ত আজকে কোন কারণে আজকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল? এটা হচ্ছে কি সাফিসিয়েন্ট এভিডেন্স টু ডিস্ট্রয় দ্য এভিডেন্স। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সিবিআই এখন এই কথাগুলো তো সিবিআই কখনো বলছে না। সিবিআই তো বলছে না যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সিবিআই তো বলছে না যে আমরা ঠিকঠাক ভাবে তথ্য পাইনি, বরং আমরা যা জেনেছি আমাদের রিপোর্টারের মাধ্যমে যে আদালতে পেশ করেছে বায়োলজিক্যাল এভিডেন্স, এই বায়োলজিক্যাল এভিডেন্স নাকি অনেক বেশি জোরালো, এবং সেই বায়োলজিক্যাল এভিডেন্স দিয়েও প্রমাণ করা যায়, সিবিআই এর দাবি কোর্টে বলেছে। ঠিকই, একদম ঠিক। এই যে দাদা অরিন্দম দা যেটা বলছিলেন সেটাকে বলে গেট প্যাটার্ন আইডেন্টিফিকেশন, মানে যে মোশনস গেট প্যাটার্ন আইডেন্টিফিকেশন হচ্ছে কোনো সিসিটিভিতে কোনো ব্যক্তিকে দেখা গেল বা তার মোশনকে দিয়ে আইডেন্টিফাই করা যে এই ভদ্রলোকই করেছে। তো এনিওয়েজ এই এখন সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হ্যাজ বিন ইনক্লুডেড। ইনভেস্টিগেশনের মধ্যে এখন সায়েন্টিফিক আমাদের সিআইডিও করছে, সিবিআইও করছে, সবাই করছে। এবার অনির্বাণের ডিসকানেক্ট হয়ে গেল। অনির্বাণ, আমি একটু পলিটিক্যাল লোকেরা কি বলছে, শ্রমিক ভট্টাচার্য এবং কুণাল ঘোষ, বিজেপি এবং তৃণমূলের নেতারা, তারা কি বলছেন? কারণ রাজনীতি তো এর মধ্যে ঢুকে গেছে, এই রাজনীতির ব্যাপক চর্চা হয়েছে, রাজনীতি শাসক দলকে ব্যাপক আক্রমণ করেছে বিরোধীরা। আজকের পরে কি বলছে দেখা যাক। মনেও সারা দেশবাসীর মনে যেটা আছে যে একা সঞ্জয় রায় এত বড় ঘটনা ঘটাতে পারতো না, এটা হয়তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি, সঞ্জয়ের সাজা হয়েছে, কিন্তু যারা প্রমাণ লোপাট করলো, যারা অকুস্থলকে অল্টার করে দিল, যারা সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স মিটিয়ে দিল, তারা কোথায়? এবার যারা তদন্ত করছেন এবং মাননীয় বিচারপতিরা, তারা বুঝবেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটে কি আসবে,
কাদের আড়াল করবার জন্য এই প্রক্রিয়া চলেছে। সঞ্জয়কে ঝুলিয়ে দিলেই বা সঞ্জয়কে যাবজ্জীবন পাঠিয়ে দিলেই এই জনরোষকে সামাল দেওয়া যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। একটি ঘটনায় আমরা দেখেছি রাজ্য পুলিশ বিভিন্ন জেলায় যে ঘটনাগুলি ঘটেছিল তাতে শেষ পর্যন্ত ফাঁসির রায় হয়েছে। কলকাতা পুলিশও যথাযথ গুরুত্ব দিয়ে এর তদন্ত শুরু করেছিল, অ্যারেস্ট করেছিল। সিবিআই পরবর্তীকালে এই তদন্ত হাতে নিয়েছে এবং তাতে দেখা গেছে সঠিক লোককেই কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল। এই সর্বোচ্চ সাজা কোর্টের কাছ থেকে আদায় করে আনার দায়িত্বে কে ছিল? দায়িত্বে ছিল সিবিআই, কারণ ট্রায়ালটা তাঁরা করাচ্ছেন। ফলে কোর্ট কেন সর্বোচ্চ সাজা দিলেন না বা কোর্টের কাছ থেকে কেন সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডটা আদায় করে আনা গেল না, এটা সিবিআই খোলসা করে বলতে পারবে এবং সিবিআই এর রায়ে চ্যালেঞ্জ করে আবার সর্বোচ্চ শাস্তির দাবিতে, প্রাণদণ্ডের দাবিতে হায়ার কোর্টে যাবে কিনা সেটাও সিবিআইকে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করে বলতে হবে। অনির্বাণ চলে এসছে, অনির্বাণের কাছে যাব, যেটা নিয়ে বলছিলেন অনির্বাণ। হ্যাঁ অয়নদা, আমি যেটা বলছিলাম, দেখো এইটা খুব পার্টিনেন্ট। প্রত্যেকে একটা জায়গাতে আমরা আটকে আছি, সবাই বলছি যে একাধিক অ্যাকিউজড ছিল ওখানে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এবার একটু সিনক্রোনাইজলি, যেমন অরিন্দম দা কিছুক্ষণ আগে সিনক্রোনাইজলি বলছিলেন, আমি একটু টাইম লাইনটা ফিরে যাই। প্রথমে আরো দুজনকে অ্যারেস্ট করা হলো এই কেসেই, যাদেরকে বলা হলো যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য এনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। একজন হচ্ছে ওই সন্দীপ ঘোষ এবং আরেকজন হচ্ছে টালা থানা তৎকালীন ওসি। অদ্ভুতভাবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দিতে পারলো না বলে তারা জামিনে মুক্ত হলেন। ধর্ষণ খুনের মামলায় জামিনে মুক্ত হয়ে গেলেন, একদম জামিনে মুক্ত হলেন, কিন্তু সেই মামলাতে তাদের নামটা থাকলো। মানে আমি বোঝাতে পারছি কি, তারা কিন্তু এই মামলাটাতে নির্দোষ প্রমাণিত হলেন না। কিন্তু আজকে যখন রায়দান হয়েছে, নিশ্চয়ই তাদের সম্বন্ধে কি বলা আছে রায়ে, এইটা খুব পার্টিনেন্ট। কারণ অয়নদা, তোমাকে আমি একটা জিনিস বলছি, আবার ডিসকানেক্ট হয়ে গেল অনির্বাণ, আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ অরিন্দম দা, যেটা বারবার সিবিআই, এখন তো বলা হবে যে সিবিআই এর হাতে ছিল। আজকে আমি যদি এই যে ক্রোনোলজি যদি দেখি, যে প্রথমে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করলো, সেই লোকটাকেই মূল অভিযুক্ত হিসেবে বিচারকের সামনে তুলে ধরলো 5 মাস পরে সিবিআই, আর সেই লোকটাকে মৃত্যুদণ্ডটা আনতে পারলো না কেন? এটা তো সিবিআই কেই জবাব দিতে হবে। দেখুন, কুণাল বাবু যে কথাটা বলেছে একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, যে বিচারকের কাছে তথ্য প্রমাণ দেওয়ার দায়িত্ব সিবিআই ছিল, ক্যালকাটা পুলিশ অ্যারেস্ট করেছে, সে একদম সঠিক, আমি তাকে সাধুবাদ জানাই। কিন্তু আমি আপনাকে আবার বলছি ভাই, যে সিবিআই এর হাতে যে তথ্য প্রযুক্তি আধুনিক যেগুলো রয়েছে, আমি যেগুলো জানি, যেমন দেখুন আজকে যে এফএসএলটা কোথায় গেছিল, আজকে সিএফএসএলটা কোথায়? চণ্ডীগড়টা কি সিবিআই এর? আবার চণ্ডীগড়ে আছে আলাদা অনেক উন্নত প্রযুক্তি। আপনি আমাকে বলুন যে ডেড বডিটা যেখানে পড়েছিল, সেই পড়ার নিচে যে ম্যাটটা ছিল, আছে সেখানে রক্ত থাকবে না, সেখানে ব্লাড নেই, সেখানে বলা হচ্ছে যে পিও অলরেডি চেঞ্জ। এগুলো তো আমি দেখছি। আরেকটা মারাত্মক সিবিআই দিয়েছে, যে সেকেন্ড চার্জশিটে আপনি দেখুন, যে ক্যালকাটা পুলিশের একজন ফিঙ্গারপ্রিন্টের কনস্টেবল সুনিপুণ ভাবে আজকে সমস্ত এভিডেন্স গুলো লোপাট করে দিয়েছে। আচ্ছা, এগুলো সিবিআই যখন বলছে যদি লোপাট হয়, অরিন্দম দা, এগুলো আমরা বলছি, তদন্তে একবারও বলেনি সিবিআই। আমি ওটাই বলছিলাম অয়নদা, যেটা বলতে না অনির্বাণ বাবু, আপনাকে বলছি, এটা অনির্বাণ বাবু যে কথাটা অনির্বাণ বাবু যে কথাটা বলেছে একদম ঠিক, যে 90 ডেজ এর মধ্যে তুমি চার্জশিট, যে গল্পটা, তাকে আজকে জামিন মানে তার ট্রায়াল হবে আগামী দিনে, কি হবে সাপ্লিমেন্টারি চার্জ, কিন্তু জামিনটা কাস্টডি ট্রায়ালটা কেন হলো না, যেটা সন্দীপের হলো? কাস্টডি ট্রায়ালটা কেন আজকে সন্দীপের? আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই, মানে আমার যেটা খুব পার্টিনেন্ট লেগেছে, আমরা বারবার বলছি একাধিক ব্যক্তি আছে, তো বারবার বলছি, এবং বিভিন্ন জায়গা থেকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, নির্যাতিতার পরিবারের থেকে, সব জায়গা থেকে দাবি তোলা হচ্ছে। কিন্তু সিবিআই কেন তাহলে 120B সেকশনে চার্জ করলো না, বা সেই সেকশনে, ক্রিমিনাল কনস্পিরেসি সেকশনে চার্জ হয়নি কিন্তু। এবং তুমি খেয়াল করে দেখো, সাজাও হয়েছে, সেখানে কোনো 120B নেই বা ক্রিমিনাল কনস্পিরেসি চার্জ নেই। তার মানে হচ্ছে যে সিবিআই কার্যত এটাই বোঝাতে চেয়েছে যে সঞ্জয় রায় একাই করেছে। অদ্ভুত, খুব অদ্ভুত।
দেখো সঞ্জয় রায়, এবার বলতে পারি আমরা যে ফার্দার ইনভেস্টিগেশন চলবে, তখন বাকিদের নাম ইনক্লুড হবে, বলতে পারি, কিন্তু সঞ্জয় রায়ও তো তাদের মধ্যে একজন অন্যতম। যদি বাকিরা আরো দুজন যদি অ্যাডও হয়, তাহলে সঞ্জয় রায় নিশ্চয়ই 3 নম্বর ব্যক্তি সেটা। তাহলে সঞ্জয় রায়কে যদি আমি ক্রিমিনাল কনস্পিরেসি চার্জে না রাখি, তাহলে বাকি দুজনকে অ্যাড করবো কি করে? অর্থাৎ সঞ্জয় রায় তুমি আলাদা আর বাকিরা ক্রিমিনাল কনস্পিরেসি করেছে, এটা তো হতে পারে না, কারণ অপরাধ তো সঞ্জয় রায় ঘটিয়েছে, এটা তো কার্যত প্রমাণিত আজকে। একদম। তাহলে বাকিরা, তুমি যদি 120B সেকশনটাই না থাকে, তাহলে তুমি কি করে বাকিদেরকে নিয়ে আসার কথা ভাবছো? সিবিআই কি কার্যত ধরে নিয়েছে? মানে আমার না এই জাজমেন্টটা প্রতিলিপি এখনো কেউই পাইনি, আমরা হয়তো ভবিষ্যতে পাবো। আমার পড়ার খুব ইচ্ছে আছে, আমার আইনের ছাত্র হিসেবে আমার জানার জন্য, যে দুজন জামিনে মুক্ত তাদেরকে অনারেবল কোর্ট কি করে ডিল করলেন, তাদেরকে কি অ্যাকুইটাল দেওয়া হলো? কারণ ক্রিমিনাল জাস্টিসে একটাই কথা আছে, হয় দোষী সাব্যস্ত করা হয়, নয় অ্যাকুইটাল দেওয়া হয়, মাঝামাঝি কিছু হয় না। তাহলে ওই দুজনের কি হলো? ওই দুজন নিশ্চয়ই অ্যাকুইটাল হলেন না তাহলে, কারণ তাদেরকে তো দোষ শোনানো হলো না। বা যদি দোষী সাব্যস্ত নাও করা হয়, অ্যাকুইটালও না দেওয়া হয়, তাহলে ওদেরকে কি করা হলো? কারণ ওদের এগেনস্টে চার্জই ফ্রেম করা হয়নি। সব থেকে বড় কথা হচ্ছে অয়নদা, এই 120B কোনো সেকশন নেই ভবিষ্যতে। এই যে ওনারা বলছেন ফার্দার ইনভেস্টিগেশন, আমি অন্তত আমার আইনি, আমি 20 বছর প্র্যাকটিস করছি দাদা, আমি অন্তত দেখিনি যে একটা মামলা শেষ হয়ে যাওয়ার পরে সেই মামলা আবার ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। কারণ একটা কেস শেষ হয়ে যাওয়া মানে ওই জাজ তখন ফাংটাস অফিসিও হয়ে যায়, ওই জাজের আর কোনো